নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঠিক 7 দিনের মাথায় নবান্নে সকাল 11টায় ডিএ সংক্রান্ত বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখোমুখি সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদ এবং আরও একটি সংগঠন। 4টি সংগঠনকে ডাকা হয়েছে, 3 জন করে তার প্রতিনিধি। তারাই প্রত্যেকটি সংগঠন তাদের আইনি পরামর্শ চালাচ্ছেন যে কি বক্তব্য প্র্যাকটিক্যালি লিগাল কনসালটেশন বলতে বোঝাচ্ছি যে সরকার যে ডিএটা দেবে তো ডিএর পার্টগুলোকে কিভাবে দেওয়াটা উচিত বলে তারা মনে করছেন, এবং সরকারের কাছে অতিরিক্ত কোনো দাবি, যে দাবিটা কন্ট্রাকচুয়াল কর্মী কিংবা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত ব্যাপারে কোনগুলো উত্থাপন করবেন। প্রত্যেকটি প্রত্যেকটি সরকারি কর্মচারী সংগঠন নিশ্চিতভাবে তাদের পরিকল্পনা নিশ্চিত, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তাঁরা নিবিড়ভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করছেন। খুব যেটুকু সময় পাওয়া যাবে তার যাতে পরিপূর্ণভাবে সেটাকে ব্যবহার করা যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নির্দিষ্ট বক্তব্যটা সঠিকভাবে সংক্ষিপ্ত সময় যাতে তারা পেশ করতে পারেন, এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য তারা শুনবেন, তার প্রেক্ষিতে তাঁরা কী বলবেন সেটাও তারা আলোচনার মধ্যে আনছেন। আমি গতকাল সারা দিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো কি কথা বলবেন 30 তারিখের বৈঠকে তার তথ্যগুলো সংগ্রহ করছিলাম, কিন্তু আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলাটা অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটা, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে লড়েছেন, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কেন্দ্রীয় স্তরে আরও বাঘা আইনজীবীরা যারা লড়াইটা করেছেন। ফলত তাদের ভাঁড়ারের প্রচুর তথ্য, সেই তথ্যগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে তারা প্রিসাইজলি একটা নোট তৈরি করছেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে পেশ করবেন। হয়তো লিখিত বক্তব্যটাও তারা ওই মিটিংয়ে দেবেন। আমি এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল কিছুক্ষণ কথা বলছিলাম, যে কোন স্টেজে রয়েছে ডিএ সংক্রান্ত ব্যাপার। একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হচ্ছে নির্দিষ্ট কিছু মহল থেকে, যে এই তো নতুন সরকার এসছে, তাদের তো উচিত ছিল প্রথম 7 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দিয়ে দেওয়া। তারা তো সেটা করলেন না। একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু যেহেতু 4টি মামলাকারী সংগঠনকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে, খুব ইতিবাচক দিকে যাচ্ছে ডিএ সংক্রান্ত বাকি ঘোষণা কবে কখন সরকার কিভাবে করবে সেই আলোচনাটাও সেই দিকেই পৌঁছচ্ছে। আমি সামগ্রিকভাবে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে যা কথা বলেছি, আমি সরাসরি আজকে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তাঁদের উদ্দেশ্যে তুলে দিলাম। আমি আপনাকে বলি, এটা একটা সরকারের তরফ থেকে ইতিবাচক দিক যে মামলাকারী সংগঠনদের সাথে সরকার বলবে। কারণ মামলাকারী সংগঠন ছাড়া এখানে কিছু করা সম্ভব না। এটা একটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হলো মামলার কিছু রায় হয়েছে, এটা ঘটনা। সরকার যাই মনে করুক না কেন, ভুল ঠিক সেটা নিয়ে আমি বলছি না। সুপ্রিম কোর্টের যখন রায় হয়েছে, সে যে সরকারই আসুক সেই সরকারকে টাকাটা দিতে হবে। এবার এই টাকাটা ডিটারমিনেশন কিভাবে হবে আর কোয়ান্টামটা কিভাবে হবে সেটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকার জানাতে পারে যে আমাদের এত টাকা ফিসকাল ডেফিসিট, এত টাকা আছে, এত টাকা আমরা দিচ্ছি, এই পার্ট বাই পার্ট ইনস্টলমেন্টে দেবো, দিতে পুরো টাকাটাই হবে, যেটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে। এটা ডিটারমাইন করবে কমিটি ইন কনসালটেশন উইথ দ্য স্টেট, কিন্তু মেনলি ওই ইন্দু মালহোত্রা কমিটি। এটা আমার কথা না, এটা সুপ্রিম কোর্টের রায়ের কথা। এটার কারণ আছে। কারণটা হচ্ছে আজকে একটা সংগঠন এসে বললো যে আমি 100 টাকা পাবো, আর একটা সংগঠন এসে বললো আমি 200 টাকা পাবো, আর একজন ইন্ডিভিজুয়াল লোক এসে বললো আমি 5 টাকা পাবো, আরেকজন এসে বললো আমি 20 টাকা পাবো, আরো বেশি পাবো। কার কথা শুনবে? তাহলে একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে জিনিসটা হবে, যাতে কর্মচারীদেরও কোনো গ্রিভেন্স না থাকে, সরকারও তার জায়গাটা দেখে। এই দুটোকে ব্যালেন্স করতে হবে। কারণ এটা যদি পুরোপুরি সরকারের ওপর থাকতো তাহলে তো সরকারকে চাপ দেওয়া যে আপনি দিয়ে দিন। এখন সরকারকে কেউ যদি চাপ দেয়, সরকার কি করে দেবে? সরকার যাই করুক না কেন সেটা তো কমিটির কাছে যেতে হবে। কারণ মামলাটা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং। আমি কিন্তু আইনি দিক থেকে বললাম, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, করছে, সেগুলো অন্য বিষয়। সরকার যাই পদক্ষেপ নিক বা সরকার যাই জানাক, সেটা সরকারকে অবশ্যই ইন্দু মালহোত্রা কমিটি এবং সুপ্রিম কোর্টের কাছে সরকার দায়বদ্ধ থাকবে। কারণ মামলাটা এখনো কিন্তু পেন্ডিং মামলা আছে। তাই জন্য সরকারের তরফ থেকে যে উদ্যোগটা দেখানো হয়েছে, মামলাকারী সংগঠনদের সাথে কথা বলবে, এটা একটা খুব ইতিবাচক পদক্ষেপ। সেখান থেকে একটা সরফা সূত্র যদি বেরোয়,
সেই রফাসূত্র নিয়ে তারা কমিটির কাছে আবেদন করতে পারে। হুম 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 এবং এবং ব্যাপারটা কিন্তু কোনো পক্ষকে ছেড়ে ব্যাপারটা হবে না। হুম হুম ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আইনের এখানে একটা বিষয় আছে, না আমার আর আমার সুপ্রিম একটা কোর্টের জায়গায় রায়ের একটা বিষয় আছে। আমার একটা জায়গায় খুব ইন্টেলিজেন্ট স্টেপ বলে মনে হয়েছে, মামলাকারী 4টে সংগঠনকে ডাকা হয়েছে হুম হুম হুম। এবং তারা মামলা করতে করতে নিশ্চিতভাবে তাদের কিছু নিশ্চয়ই থিওরি ছিল, যে থিওরিগুলো হয়তো সরকার শুনতে চাইছে ডিস্ট্রিবিউশন অফ দিয়ে পার্টটাকে ফাইনাল করার জন্য। ডিস্ট্রিবিউশন আর কোয়ান্টাম। হুম কোয়ান্টামের দুটো ভাগ আছে, একটা হলো সারা রাজ্যে যত কর্মচারী আছে, এই গ্রান্টিনেট, টিচার, কর্পোরেশন, এই যে সেক্টরের লোকজন আছে, তারপরে ধরুন আপনার সরকারি কর্মচারী আছে, বিভিন্ন সেক্টর আছে, তো হুম এদের টোটাল কোয়ান্টামটা কত? হুম যে আগের সরকার বলেছিল হয়তো 45,000 কোটি টাকা, দেখা গেল সেটা গিয়ে হয়তো 80,000 কোটি টাকা হচ্ছে। হুম হুম কত হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু এটা একটা কোয়ান্টাম। দ্বিতীয় কোয়ান্টামটা হচ্ছিল ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজরা কত করে পাবে। হুম এ তো সেই তৃণমূলের ভোটের মতন না যে সবাইকে আমি আপনি 5,000 টাকা আমাদের করে দিয়ে দিলাম। দর্শকদের জন্য কোয়ান্টাম শব্দটা বলতে আপনি কি বোঝাচ্ছেন আর একটু স্পষ্ট দুটো হবে? জিনিস আছে কোয়ান্টামে। একটা হলো যত কর্মচারী আছে, টিচার, গ্রান্টিনেট, সরকারি কর্মচারী, ইউনিভার্সিটি যারা আছে, হুম তাদের সকলকে মিলে ধরুন পশ্চিমবাংলায় টোটাল কর্মচারী, ফর এক্সাম্পল, হুম এক্সাক্ট ফিগারটা তো কেউ বলতে পারছে না, সেটা ক্যালকুলেট করে বলতে ধরুন 5 লাখ আছে। হ্যাঁ পেনশন হোল্ডারের সংখ্যা আছে ধরুন আরো, আমি ধরে নিলাম 10 লাখ, টোটাল 15 লাখ কর্মচারী। হ্যাঁ এই 15 লাখ কর্মচারী 2008 থেকে আর 2019 অব্দি টোটাল কোয়ান্টামটা কত? হ্যাঁ এটা একটা কোয়ান্টাম। হুম, যে টোটাল ধরুন সরকারকে এই সমস্তকে দিতে গেলে ধরুন 50,000 কোটি টাকা কি 80,000, মানে আগে হিসাব দিয়েছিল কত 44,000 কোটি টাকা। আমাদের হুম, মনে হয় সেটা তৃণমূল খুব একটা যে সঠিক হিসাব দিয়েছিল বলে আমার মনে হয় না। হুম, সেটা হুম, বাড়বে বলছি, সেটা টোটাল বাড়বে, কোয়ান্টাম। হ্যাঁ, তাই জন্য সুপ্রিম কোর্ট অর্ডারের মধ্যে বলেছে টোটাল কোয়ান্টাম টু বি পেড। আর হুম, সেকেন্ড কোয়ান্টামের যে পার্টটা আছে, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই যে 4টে ক্যাটাগরির এমপ্লয়িরা আছেন, তারা হুম, ইন্ডিভিজুয়ালি কত টাকা করে পাবেন। ধরুন যে গ্রুপ ডি, তিনি পেচ্ছেন হচ্ছে হলো টোটাল প্রায় 12 বছরে তিনি পাবেন হয়তো 8 লাখ। হুম, কথার কথা বলছি, তার তো সিনিয়রিটি এগুলো আবার হিসাব থাকবে। হুম, আবার ধরুন গ্রুপ বি এমপ্লয়ি, কথার কথা বলছি, তিনি হয়তো পাবেন 15 লাখ। আরেকজন আছে হয়তো পাবেন 20 লাখ। এই যে দুটো কোয়ান্টামের হিসাবটা, এই যে লাফালাফি সবাই বলছে যে এইগুলো না, এই দুটো কোয়ান্টামের একটা হিসাব আছে, হুম, এইটা করতে হবে। হুম, এটা রেস্ট অ্যাসিওর্ড, যেহেতু সুপ্রিম কোর্ট হুম, অর্ডার দিয়েছে, এই হুম, পুরো টাকাটাই, আমি বারবারই আমি আইনের কথা বলছি, যে সরকারই আসুক, হুম, সরকারে যেই থাক, হুম, তাকে কিন্তু দিতে হবে। আর হুম, কোনটা আমি ইতিবাচক পদক্ষেপ বলছি, সেটা হচ্ছিল আগের সরকার কর্মচারীদের সাথে কোনো কথা বলে হুম, কোনো কর্মচারী সংগঠনের সাথে, ইনফ্যাক্ট কলকাতা হাইকোর্টকে নামতে হয়েছিল হুম, একসাথে বসানোর জন্য। হুম, এবং তখন ভাস্কর ঘোষ তখন সংগ্রামী যৌথ মঞ্চে প্রপোজাল দিয়েছিলেন আমাকে, কোর্টকে বলার যে সব কর্মচারী সংগঠন বসবেন। যে কজন মামলাকারী সংগঠন ছিলেন তৎকালীন, তারা তখন বসতে চাননি, কিন্তু বাকি সংগঠনগুলো বসেছিল। হুম, বসে নবান্নের চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারির সাথে কথা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না, হুম, হুম, তিনি কথা বলবেন না। হুম, এর আগে এই ঘটনা ঘটেছিল, তিনি কথা বলবেন না। কিন্তু এটা ইতিবাচক পদক্ষেপ যে একটা তো সলিউশনে আসতে হবে। হুম। তাই জন্য মুখ্যমন্ত্রী তিনি বসেছেন, সরকারি কর্মচারী যারা বা আদালতে মামলা করেছেন তাদের সাথে বসবেন। তারপরে কি সমাধান বেরোবে, কিভাবে সুপ্রিম কোর্টের কাছে যাবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে ডেফিনেটলি। তারপরে আদালত কি বলবে এবং সেটার আমার উপরে একটাই ডিপেন্ড জিনিস করছে। খুব পজিটিভ মনে হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বসছে। এটা খুব রিমার্কেবল, যারা হ্যাঁ, আমি এটা পশ্চিমবঙ্গে গত মিডিয়ার 15 মাধ্যমে, বছরে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে শুনেছি যে উনি 30 তারিখ বসছেন, এটা আমরা শুনেছি। এবং এবং এটা একটা পজিটিভ যে হুম, তিনি নিজে এর বসছেন। আগেও ভাস্কর ঘোষ আমার মনে পড়ছে এবং সরকারি ভাবেই বসছেন, মানে হ্যাঁ, তার এমপ্লয়িজদের সাথে তার এমপ্লয়ার, মানে যেটা হ্যাঁ, আমাদের সার্ভিস জুরিসপ্রুডেন্সে বলে, এমপ্লয়িরা তো বসে হ্যাঁ। সবসময় কথা বলাটা উচিত। এটা তো এর অসুবিধা। আগে আমি আগের বারে মুখ্যমন্ত্রীকে বহুবার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, এর আগে ভাস্কর বহুবার। ঘোষের মুখে আমি শুনেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ গেছে নবান্নে, কিন্তু তাঁদের তাঁদের সঙ্গে বসেছেন যিনি, সেটা হচ্ছে ওই মুখ্য সচিব বা অর্থ সচিব লেভেলের অফিসার। এখানে অর্থ এটাই সচিব লেভেলের অফিসার, তাদেরকে শিখিয়ে অর্থ পড়িয়ে বসানো হয়েছিল। শিখিয়ে পড়িয়ে বসানো হয়েছে এবং এবং তার তারা শুধু শুধু ডিসিশন নিতে সংগ্রামী যৌথ পারছিলেন মঞ্চ না। গিয়েছিল তা না, মামলাকারী সংগঠনগুলো ছাড়া বাকি যত অর্গানাইজেশন সবাই গিয়েছিল। আর হুম, সেই প্রস্তাবও কোর্টকে দেওয়া ছিল। এবং মামলাকারী সংগঠন তারা যখন ছিলেন,
তাদেরকেও বলা হয়েছিল হয়তো কোন কিছু সংগঠন মমতা ব্যানার্জি মনেই করেননি যে সরকারি কর্মচারীদের সঙ্গে আমি মনে সরাসরি করেননি না, কথা মমতা ব্যানার্জি ঘেউ ঘেউ বলেছিলেন। হুম। আপনার হয়তো মনে থাকবে, আপনারা হয়তো মানসিকতায় পুরনো- মানসিকতায় তো হ্যাঁ, যে সরকারি আপনারা বেশি কর্মচারীদের ঘেউ দাবি ঘেউ দেখেন। করবেন না। ঠিক আছে ঠিক আছে, তার মানে বিক্রমবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভেবেই নিয়েছিলেন দেবো না। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে না, সরকার দেবে, কিন্তু আইনের এই জায়গাটাও আছে, কারণ কমিটির কাছে একটা মানে কোয়ান্টাম ডিটারমিনেশনের ব্যাপার আছে, ঠিক। যেটা আমি বারবার বলছি। 7 দিন বাদে মিটিং, দেখা যাক, অপেক্ষায় থাকবো আমরা। অনেক ধন্যবাদ বিক্রম দা। ধন্যবাদ।